হালিম ভাই, স্যার, প্রফেসর জি ডক্টর আমিরুল ইসলাম স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমি আমি আপনাকে নিয়ে আমি শুরু করি। আমাদের প্রতিপাদ্য হলো বিশ্ব শিক্ষক দিবসের গুরুত্ব, তাৎপর্য, বাংলাদেশের মানে রাজনৈতিক আর্থসামাজিক প্রেক্ষাপটে শিক্ষকদের অবস্থান, আহ মানে এবং মর্যাদা, পেশাদারিত্বের মর্যাদা এবং পেশার মূল্য বাংলাদেশের সমাজ বাস্তবতায় আন্তর্জাতিক আন্তর্জাতিক যদি আন্তর্জাতিক র্যাঙ্কিং বা আন্তর্জাতিক জায়গাটা আমরা দেখি, সেখানে আমাদের পজিশন কি। পাশাপাশি সাম্প্রতিক সময়ে আপনার সেমিনারে আসছে যে বাংলাদেশে যে অপরিকল্পিত উন্নয়ন হয়েছে এবং অযাচিত লোন, এই লোনের মানে প্রচন্ড একটা প্রেসারে বাংলাদেশ পড়ে আছে আন্তর্জাতিক পর্যায়ে। এবং অপরিকল্পিত উন্নয়ন আগামী দিনে উন্নয়নের ক্ষেত্রে বড় ধরনের একটা প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে সরকারের ক্ষেত্রে। আমরা দুটো বিষয় রেখেছি: শিক্ষক দিবসের গুরুত্ব, তাৎপর্য এবং শিক্ষকদের পেশাগত আহ, সম্মান, মর্যাদা বাংলাদেশের প্রেক্ষাপটে কি অবস্থা আছে। পাশাপাশি দ্বিতীয় বিষয়, বাংলাদেশের অপরিকল্পিত উন্নয়ন, অযাচিত লোনের মানে দায়ভারে বাংলাদেশ। দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে সাম্প্রতিক বার্তা প্রোগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি। এই দেশ মাতৃকা আমার আপনার সকলের। নাগরিক ভাবনা এবং চেতনাবোধের জায়গা থেকে আমাদের চলমান বিভিন্ন ঘটনাবলী এবং এর আলোকে আমরা এই আমাদের কন্টিনিউ আয়োজন করে থাকি। আজকের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে বাংলাদেশের শিক্ষকদের মর্যাদা এবং পেশাগত এখানে আমাদের পেশাগত অবস্থান এবং রাষ্ট্রীয় পক্ষ থেকে বাংলাদেশের শিক্ষকদের অবস্থান, মূল মর্যাদা কিভাবে এখানে দেওয়া হচ্ছে, কোন পর্যায়ে, এ বিষয়ে। পাশাপাশি বাংলাদেশের অপরিকল্পিত উন্নয়ন এবং অযাচিত লোকের পেশারে বাংলাদেশ, দুটো বিষয় নিয়ে কথা বলবার জন্য বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ বিশ্লেষক, আহ ব্যক্তিত্ব অধ্যাপক স্যার আমিরুল ইসলাম স্যার যুক্ত হয়েছেন। আমিরুল ইসলাম স্যারকে আমাদের 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে এই প্রোগ্রামে আমি স্বাগত, শুভেচ্ছা জানাচ্ছি। নজরুল ইসলাম আছি স্যার, আপনাকে সালাম, স্বাগত জানাচ্ছি। বিশ্ব শিক্ষক দিবস গতকাল গেছে, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের আইকনিক শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আবু সাইদ আবদুল্লাহ স্যার বলেছেন, শিক্ষকরাই জাতির প্রাণ বা শক্তির প্রতীক। এবং শিক্ষকবিহীন পৃথিবী মানে আপনার মানবিক এবং মর্যাদাবিহীন পৃথিবী। এরপর যে বিশ্ব শিক্ষক দিবসে বাংলাদেশে একবারে রুট প্রাইমারি থেকে উচ্চতর পর্যায়ে আমাদের সমাজ বাস্তবতায় শিক্ষকদের অবস্থান, সামাজিক মর্যাদা এবং রাষ্ট্রীয় গুরুত্ব পর্যবেক্ষণে দীর্ঘ সময়ে বাংলাদেশের মর্যাদা বাড়ছে এবং মান উন্নয়ন এবং গুরুত্ব দাবি রাখে। ধন্যবাদ। আহ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আহ, শিক্ষক দিবস কথাটির মাঝেই আহ, একজন শিক্ষক হিসেবে একটি ভালো লাগার অনুভূতি আমি আহ, আমার নিজের মধ্যে উপলব্ধি করছি। এক কথায় বলতে গেলে আসলে কোনো বিশেষ দিবসকে সামনে রেখেই যে আহ, কেবলমাত্র আহ, সেই বিষয়টিকে একমাত্র প্রতিবদ্ধ করা হয় তা নয়। প্রতিদিনই তো আমাদের আহ, শিক্ষাদান কার্যক্রমের সাথে থাকতে হয়, এবং শিক্ষক দিবসের কথাটি আসলেই শিক্ষার্থীর কথা আসে, এবং শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্কের যে উন্নয়ন, এবং সর্বোপরি শিক্ষক হিসেবে শিক্ষার্থীকে কেবলমাত্র আহ ধরা বাঁধা নিয়মের মধ্যে দেখলে হয় না। প্রথমত পিতামাতা সন্তানকে লালন পালন করেন, শিক্ষকের হাতে দেন, এবং আহ, পরবর্তী দায়িত্ব থাকে সেই শিক্ষক যথাযথ তার পড়াশোনা, তার দক্ষতা, তার অভিজ্ঞতা এবং তার প্রজ্ঞা দিয়ে সেই শিক্ষার্থীকে সমাজ বাস্তবতার উপযোগী করে, রাষ্ট্রের উপযোগী করে, এবং সর্বোপরি একজন পরিপূর্ণ পরিমার্জিত
একজন নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, নির্দেশনা প্রদান করবেন এবং পরিচালনা করবেন। এটাই একজন শিক্ষক হিসেবে আমার কাছে মনে হয়। স্বাভাবিকভাবে বাংলাদেশে বর্তমানে যে যেন শিক্ষক নিন্দা করা বা শিক্ষক এবং শিক্ষার্থী নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ, এই ধরনের বিষয়গুলোই খুব বেশি প্রচারিত হচ্ছে। কিন্তু আমি এর মাঝেও সম্ভাবনা দেখি। এর মাঝেও আমি দেখি যে একজন শিক্ষক আহ চাইলে একটা সমাজকে বদলে দিতে পারেন, একটা রাষ্ট্রকে বদলে দিতে পারেন। এ কারণেই আমি এখনো উম, নেতিবাচক কোনো কিছু খুঁজে পাই না। যা কিছু নেতিবাচক আছে সেগুলোকে পাশ কাটিয়ে আমরা যেন এই শিক্ষক দিবসের মধ্যে দিয়ে শিক্ষা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাষ্ট্র এবং সমাজের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত জীবনযাপন, সেই কাঙ্ক্ষিত নাগরিক মান, সেই কাঙ্ক্ষিত স্বপ্ন, সেই জায়গায় কিভাবে পৌঁছতে পারি আমরা পর্যায়ক্রমে এই আলোচনার মধ্যে দিয়ে চেষ্টা করব সেখানে পৌঁছানো। বিষয়টি হলো যে আমি দেখেছি যে প্রথমত আহ, বলা হয়ে থাকে আজকাল শিক্ষার্থীরা খুব আহ, মানে শিক্ষকের কথা শুনছে না বা তাদেরকে বেয়াদব এরকম ভাবে অভিহিত করা হয়। কিন্তু আমি এমনও দেখেছি যে শিক্ষার্থীটি হয়তো কিছুটা বাউন্ডুলে টাইপের, কিংবা যে শিক্ষার্থীটি অনেকটাই বেপরোয়া, কিন্তু তাকে যদি ঠিক মতো বুঝিয়ে, তাকে যদি পড়াশোনামুখী এবং তার উপলব্ধির জায়গা পরিবর্তন করা যায়, তাহলে কিন্তু সেই শিক্ষার্থী আরো দারুণভাবে পজিটিভলি এবং একজন সত্যিকারের যোগ্য একজন শিক্ষার্থী হয়ে উঠতে পারে। কাজেই শুধু ভালো ছাত্র নিয়ে আমাদের যে কাজ, ব্যাপারটা কিন্তু এমন নয়। একটা কথা আছে না, যে দক্ষ মাঝি সেই যে যিনি ভাঙ্গা নৌকাকেও মানে ঠিকমতো চালনা করতে পারে। কাজেই একজন শিক্ষক শুধু ভালো ছাত্রদের আদর করবেন আর দুষ্টু ছাত্রদের থেকে দূরে থাকবেন, বিষয়টা কিন্তু এমন নয়। আমি এভাবেই শুরু করছি। আমি দেখেছি যে আমাদের দৃষ্টান্ত দিই, আমি কিছু দৃষ্টান্ত দেব যে আমাদের মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কারা? আমার মনে হয় যে মাঝারি মানের শিক্ষার্থী এবং খুব ভালো ফলাফল করেননি এমন শিক্ষার্থীর সংখ্যা বেশি ছিল। এবং যারা একদম সমাজের সেরা ছাত্র বলে পরিচিত, তাদের অংশগ্রহণটা কিন্তু খুব কম ছিল। কাজে আমাদের এই দেশকে স্বাধীন করতে সেই সাধারণ ছাত্ররা কিন্তু এগিয়ে এসেছিল। আমরা যদি ৯০-এর অভ্যুত্থানের কথা বলি, আমরা যদি ২৪-এর গণ অভ্যুত্থানের কথা বলি, এখানেও দেখা যায় যে পড়াশোনায় ভালো সেই সব শিক্ষার্থীদের চেয়ে পড়াশোনায় মাঝারি কিংবা পড়াশোনায় কিছুটা বিমুখ সেই শিক্ষার্থীরা কিন্তু অনেক বেশি ডেডিকেটেড। এখন আসি আমাদের মূল কথায়। আমাদের রাষ্ট্র ব্যবস্থাতে দেখা যাচ্ছে যে শিক্ষককে আমরা কোন মর্যাদার জায়গায় পৌঁছে দিয়েছি। আমি যদি আমাদের সাউথ এশিয়ান যে আহ, রাষ্ট্রগুলো আছে, সে রাষ্ট্রগুলোর শিক্ষকদের স্যালারি নিয়ে কথা বলি, আমি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, তাহলে দেখব যে শিক্ষাক্ষেত্রে বা শিক্ষা খাতে যে বরাদ্দ, সে বরাদ্দ কিন্তু তুলনামূলক বাংলাদেশে জিডিপি অনুযায়ী অনেক অপ্রতুল, এক কথায় অনেক কম। আবার আমাদের মনে হতে পারে যে শিক্ষকদেরকে তো আম, যথার্থ বেতন দেওয়া হচ্ছে, এই দেশের রাষ্ট্রের যে আর্থিক অবস্থা, নাগরিক যে মান, সে অনুযায়ী তো ভালো বেতন দেওয়া হচ্ছে বা স্যালারি দেওয়া হচ্ছে, এরকম ব্যাপারগুলো আছে। আবার যদি আমরা দেখতে যাই যে রাজনীতিবিদ এবং শিক্ষার্থী বনাম শিক্ষক, অর্থাৎ এই বিষয়গুলোর মধ্যে এমন কিছু বিষয় এসে গেছে যে শিক্ষা খাতে আমরা উন্নয়ন পরিকল্পনায় কি বরাদ্দ দিচ্ছি, অর্থাৎ শিক্ষা খাতকে আরো বেশি কার্যকর করার জন্য, বাস্তবসম্মত করার জন্য এবং জীবনমুখী করার জন্য রাষ্ট্র কি ধরনের পদক্ষেপ নিচ্ছে। ধরা যাক যে আমাদের শিক্ষকদের একটা পে স্কেল বা চাকরিজীবীদের যে পে স্কেল, এটা
দীর্ঘদিন যাবৎ আলোচনার মধ্যে আছে, ঝুলে আছে, পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। আবার সিদ্ধান্ত কি হবে এটা নিয়ে পর্যালোচনা চলছে। এখন আমাদের দেশে বিভিন্ন ধরনের উন্নয়ন হয়ে থাকে। ধরা যাক যে আমরা আ আ অবকাঠামোগত উন্নয়ন করছি। কিন্তু শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য আমরা কি করছি? আমরা জেলা শহর বা সিটি কর্পোরেশন গুলোতে যে ঝকঝকে বাতি কিংবা প্রশস্ত রাস্তা কিংবা ধরা যাক যে আ নানামুখী যে আ অবকাঠামোগত এবং আম অফিসিয়াল সরঞ্জামাদি সবকিছুতে যে পরিমাণ যেভাবে বরাদ্দ দেওয়া হয়, সেখানে শিক্ষা খাতের উন্নয়নের জন্য কি করা হচ্ছে? বা শিক্ষা খাতকে সত্যিকার অর্থেই উন্নত একটি নাগরিক গড়ে তোলার জন্য পর্যাপ্ত কিনা? বা আমাদের শিক্ষা পরিকল্পনা তা যথাযথ হচ্ছে কিনা? বা আমাদের যে পরিকল্পনাগুলো বাস্তবায়ন হয়, সেক্ষেত্রে প্রকৃত শিক্ষাবিদরা বা শিক্ষার সাথে যাদের আ সম্পর্ক রয়েছে, শিক্ষা নিয়ে গবেষণা করেন বা আম বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে যারা কাজ করেন, সেই ব্যক্তিগুলো সংশ্লিষ্ট আছেন? নাকি সরকারি আমলা এবং রাজনৈতিকভাবে সম্পৃক্ত এই সকল ব্যক্তিরা সম্পৃক্ত আছেন? আমি কিছুতেই রাষ্ট্রের প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীদের সাথে শিক্ষকদেরকে মুখোমুখি দেখতে চাই না। এখন যে কথাটি আমার কাছে সবচেয়ে স্পর্শকাতর মনে হয়, তা হলো যে আজকাল শিক্ষকরা ফাঁকিবাজ বা শিক্ষকেরা ঠিকমতো পাঠদান করছেন না বা সে গুণগত মানের শিক্ষা দিতে পারছেন না। যেমন আমাদের একজন মন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, তিনি গিয়ে স্কুলে দেখলেন যে শিক্ষকেরা অনেকে সা আ উম আম মানে ঠিকমতো উপস্থিত নেই কিংবা আ আ যেভাবে অ্যা শিক্ষার্থীদের প্রতি খোঁজ খবর রাখা দরকার। অর্থাৎ একজন শিক্ষার্থী যদি পিছিয়ে থাকে, তাহলে সে গার্ডিয়ান হিসেবে বা সে শিক্ষার্থীর খোঁজ খবর ঠিকমতো আসছে না কেন? তার বাড়িতে পর্যন্ত যায় না কেন? বা এই ধরনের অ্যা যে বেসিক যে শিক্ষা সেটা কেন শিক্ষার্থীরা পাচ্ছে না? এখন এই বিষয়টি অবশ্যই এর বাস্তবতাও রয়েছে। আবার আমরা এটাকেও যদি দেখি যে একসময় শিক্ষককে দেখলে ছাত্ররা আ যেভাবে সম্মান প্রদর্শন করত অথবা আম অভিভাবকেরা শিক্ষকদের প্রতি যে একটা সম্ভ্রম দেখাতেন, সেই সম্মানের জায়গাটি কিন্তু অনেকটা আজকে হারিয়ে গেছে বা কমে গেছে। এখন হ্যাঁ, প্রাইভেট পড়ার একটা ঝোঁক বা আমি অভিভাবকদের দেখেছি যে তারা সন্তানকে কিভাবে কোচিং সেন্টারে দেবেন, কোথায় কোন প্রাইভেট সেন্টারে দেবেন। ক্লাস বাদ দিয়ে তাকে কোচিং নিয়ে ছুটছে এবং তারপরে ওই কোচিং সেন্টার থেকে সে কি অর্জন করলো? কিন্তু সে পরীক্ষায় হয়তো অনেক সময় ভালোও করছে। কিন্তু প্রকৃতপক্ষে তার যে বেসিক যে নলেজ, সে নলেজের জায়গাটি কিন্তু অর্জন করতে পারছে না বা পৌঁছতে পারছে না। এজন্য শিক্ষকদেরকে যেমন জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা দরকার, তাদের সঠিকভাবে প্রশিক্ষণ এবং তাদের নিয়মতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীদের প্রতি যে দরদ, সেই দরদের জায়গাটিও যেমন আম শিক্ষকদের সচেতন হতে হবে, তেমনি অভিভাবকদেরও যেন শিক্ষক সে যেন আ আ ছাত্রের আ কিছুতেই অকল্যাণ চাইতে পারে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে একজন শিক্ষার্থীকে একটু শাসন করা হলো। এই বিষয়টি নিয়ে অ্যাম অভিভাবকেরা এমনভাবে উম আচরণ করেন শিক্ষকের সাথে বা শিক্ষকদের সম্পর্কে এমন মন্তব্য করেন বা তাকে এমন অসম্মানজনক অভিজ্ঞতার সম্মুখীন করেন যা মোটেই কাম্য নয়। এখন ব্যাপারটা হলো যে কথাগুলো পর্যায়ক্রমে যদি আপনার কাছে আমরা আসছি দেখি স্যার, আপনার কাছে হুম, আসছি। সমাজ এবং রাষ্ট্রকে যে আপনার চেতনাগত শক্তির, যে শক্তির মানে দর্শনগত শক্তিটাকে শিক্ষকরাই যোগান দেয়। আপনার গত যে পে স্কেল হলো, গত অতীত সরকারের সময়, শেখ হাসিনা সরকারের সময় কর্মচারীরা পে স্কেলের সুবিধার সঙ্গে সঙ্গে পেয়েছেন, কিন্তু শিক্ষকদের তাদের মূল্য মর্যাদা পাওয়ার জন্য আন্দোলন করতে হয়েছিল। যারা সরকারি কর্মচারী, ব্রোক্রাট, তাদেরকে তো এই শিক্ষায় শিক্ষিত করে শিক্ষক সমাজ এখানে পাঠিয়েছেন বা পাঠান, তাদেরকে শিক্ষিত করেন, প্রডিউস করেন। তারা যদি রাস্তা থেকে সর্বোচ্চ সেখানে মানে ইয়ে হয়েছিল আপনার
পে স্কেল পেলো, সর্বোচ্চ বেতন কাঠামো গেল, তখন শিক্ষকরা যখন আন্দোলন শুরু করেছিল তারা প্রশ্ন করেছিল যে আপনার প্রশাসনিক স্তরে যারা আছেন তাদের মূল্য মর্যাদা শিক্ষকের মূল্য মর্যাদা একই জায়গায় আসতে পারে না। কিন্তু শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, সমাজ এবং রাষ্ট্রকে বিনির্মাণের কারিগর যদি শিক্ষক হয়, সেই সমাজে তো যৌক্তিকভাবে সমাজগত যে একটা শিক্ষকদের অবস্থান মর্যাদা জায়গাটা কি একটা ঊর্ধ্বতম স্থানে থাকা উচিত না, যদি দেশকে চূড়ান্ত ডেভেলপমেন্টের দিকে জায়গায় নিতে হয়? স্যার বলুন। আহ, এখন অবশ্যই শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদার জায়গায় থাকা উচিত। ধরা যাক যে পিএসসির মাধ্যমে যে নিয়োগ হয় বা বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিস, সেখানে কিন্তু প্রথম চয়েস হওয়ার কথা শিক্ষকতা। এখন কি হচ্ছে যে প্রশাসনিক বা পুলিশ ক্যাডারে বা ফরেন ক্যাডারে কারা যাচ্ছেন? আমাদের মেডিকেলের স্টুডেন্ট, যারা মেডিকেল থেকে পাশ করেছেন, যারা প্রফেশনাল ডিগ্রি অর্জন করে, আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তারা যাচ্ছে। আর সব শেষে যে চয়েস থাকে সাধারণ শিক্ষা ক্যাডার। এক্ষেত্রে আমরা দেখছি যে পাওয়ার প্র্যাকটিসের একটা ব্যাপার থাকে, যে একজন শিক্ষক তিনি বিসিএস উত্তীর্ণ হয়ে একটা সরকারি কলেজে যোগদান করলেন। সেই শিক্ষকের জন্য কোনো ভেহিকেল ফ্যাসিলিটি নাই, বা তার অন্যান্য যে ভাতা থাকে সে ভাতাগুলো কিন্তু নাই। কিন্তু একজন উম, পুলিশের যে এএসপি, কিংবা আমরা যদি ধরি এসি ল্যান্ড, কিংবা আমরা ফরেন ক্যাডারের যে প্রাথমিক পর্যায়ের যে কর্মকর্তা, তার জন্য যে ধরনের আহ, ব্যবস্থা রাখা হয়, তার জন্য যে ধরনের লাক্সারিয়াস একটা লাইফ রাখা হয়, অথচ মানে প্রথমে শিক্ষকদেরকে এমন একটা অমর্যাদাকর একটা পরিস্থিতির সম্মুখীন করা হয়, যেন যে এই ক্যাডারটি, যে ক্যাডারটি সবার শেষে বা কারো চয়েস নয়, একদম শেষে গিয়ে সে একজন শিক্ষক হিসেবে। এখন বিষয়টা হলো যে আমরা যদি উম, এভাবে চিন্তা করি যে শিক্ষকের মর্যাদা বা শিক্ষাক্ষেত্রে, যেমন আমাদের প্রাথমিক শিক্ষকের বেতন কত টাকা, একজন আম, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন শিক্ষার্থী, সে প্রিলিমিনারি পরীক্ষা দেয়, লিখিত পরীক্ষা দেয়, ভাইভা দেয়, তারপরে সে হয়তো বিসিএস এ ভাইভা দিয়েছে, কিংবা আম, সে অন্য সরকারি চাকরিতেও ভাইভা দিয়েছে, কিন্তু তার সেখানে হয়নি, এমনকি নন ক্যাডারও হয়নি, তখন সে প্রাইমারি স্কুলে একটা আহ, সহকারী শিক্ষকের পদে কাজ শুরু করলো। কিন্তু আমি দেখছি যে যদি আমাদের প্রাথমিক শিক্ষকদের বেতন সর্বোচ্চ করা হতো, তাহলে কিন্তু সবার এবং সবচেয়ে ভালো ছাত্রটির একটা নজর থাকতো যে না, আমি প্রাথমিক শিক্ষক হব, এবং প্রাথমিক শিক্ষা ক্ষেত্রেও আমি আমার সর্বোচ্চ যে মেধা, তার একটা প্রয়োগ করব। আমি বলি যে গ্রামের হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে একজন পিএইচডি ধারী উম, উম, তিনিও প্রাথমিক শিক্ষক বা মাধ্যমিক শিক্ষক হতে পারে। এবং আহ, তার যে পড়াশোনা, তার যে গভীরতা, তার যে গবেষণা, এবং এর মাধ্যমে একটা সমাজকে সুপ্ত একটা প্রতিভাকে জাগিয়ে তুলতে তিনি যে ধরনের আহ, আহ, পদক্ষেপ নিতে পারেন বা পরিকল্পনা প্রণয়ন করতে পারেন, তা সত্যি সমাজকে এগিয়ে নিতে পারত। কিন্তু এখন আমরা দেখছি কি যে প্রাথমিক শিক্ষকের গ্রেড কত, 13তম গ্রেড, কিংবা আহ, মাধ্যমিক শিক্ষকের গ্রেড কত, বা কলেজের একজন সহকারী অধ্যাপক বা লেকচারারের গ্রেড কত। তো এই ধরনের মানে বিষয়গুলো আমরা সর্বোচ্চই দেখেছি, কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই তারাই বা কতটুকু আহ, সুযোগ সুবিধা পাচ্ছে। এখন যদি এটাই বিবেচনা করে রাষ্ট্র যদি মনে করে যে তারা তো যথেষ্ট সুযোগ সুবিধা পাচ্ছেন, আসলে একজন শিক্ষককে যদি তার গবেষণায় মনোনিবেশ করা, তার উদ্ভাবনীমূলক কাজ করা, নতুন নতুন স্যার, বিষয় নিয়ে জি স্যার, গ্রন্থ আমি রচনা। সমাজ এবং রাষ্ট্রকে চূড়ান্ত পর্যায়ে যদি উন্নতির দিকে নিতে হয়, আপনার ফার্স্ট ওয়ার্ল্ডের দিকে নিতে হয়, তাহলে শিক্ষকদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, দ্বিতীয় শ্রেণীর মর্যাদার জায়গায় রেখে তাদের এই দুর্দশার বিরুদ্ধে রেখে মানে আপনার তৃতীয় বিশ্বের দেশ হিসাবে ফার্স্ট ওয়ার্ল্ডের দিকে যা কি সম্ভব স্যার? সম্ভব সেটা?
মোটেই সম্ভব নয়। এবং হুম। এটা শিক্ষা খাতে বরাদ্দ যেমন জাতীয় বাজেটে বৃদ্ধি করতে হবে, তেমনি শিক্ষকদের মান উন্নয়ন, শিক্ষকদের সম্মাননা, শিক্ষকদের যে বেতন কাঠামো, এই বিষয়গুলো। এবং আমি মনে করি যে শুধুমাত্র শিক্ষার জন্য এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো করা যেমন দরকার, তেমনি বাছাই করে সেরা এবং মেধাবীদেরকেই শিক্ষা খাতে নিতে হবে। এখানে আম, রাজনীতি করে, রাজনৈতিক মাধ্যমে লবিং করে আহ, দেখা যায় যে এখন কি কথা হচ্ছে যে এনটিআরসি এ তারা পরীক্ষা নেবে বা ইয়ের কাজগুলো করবে, নিবন্ধনের কাজগুলো করবে, আর শিক্ষক নিয়োগ দেবে কোথায়? ওই ম্যানেজিং কমিটি। এখন আপনার হচ্ছে যে নন ম্যাট্রিক বা ওই নিরক্ষর একজন ম্যানেজিং কমিটির সভাপতি, তিনি দেন হেডমাস্টার নিয়োগ বা প্রিন্সিপাল নিয়োগ। তো এইটা তো যতই বলা হোক যে উচ্চশিক্ষিত বা এরকম ব্যক্তি দেখে ম্যানেজিং কমিটির প্রধান করা হবে, কিন্তু বাস্তবতা আমরা দেখছি যে এই নিয়োগের ক্ষেত্রে দেখা যায় যে রাজনৈতিক বিবেচনায় চলে আসবে। এবং যে ছাত্র হয়তো ফাঁকি দিয়ে কোনো মতো পাশ করে সার্টিফিকেট অর্জন করেছে, সেই ছাত্রগুলোকে আমাদের শিক্ষক হিসেবে চাপিয়ে দেওয়া হবে। তাহলে সেই ধরনের শিক্ষকগুলো কিভাবে কন্ট্রিবিউট করতে পারবে রাষ্ট্রের জন্য? এজন্য শিক্ষক আম, আম, বাছাই করার জন্য যে ফিল্টারিং, সেই ফিল্টারিংটাও যেমন আমাদের ভালো করতে হবে, এবং সেই সাথে নিয়োগ প্রক্রিয়াকেও স্বচ্ছ করতে হবে। এবং এনটিআরসি এর মতো বা পিএসসির মতো শক্তিশালী একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাছাই করে সেরা শিক্ষার্থীদেরকে যদি আমরা শিক্ষক হিসেবে নিয়োগ দিই, তাহলে কিন্তু দেখা যায় যে আমরা উম, সবচেয়ে ভালো এবং মেধাবী প্রজন্ম তৈরি করতে পারবো। এজন্য শিক্ষা খাতকে বা শিক্ষকদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা দেওয়া, এটা কিছুতেই মানে শিক্ষা খাতকে উন্নত বিশ্ব বা ফার্স্ট ওয়ার্ল্ডের পাশাপাশি নিয়ে যেতে পারে না। আবার আমাদের শিক্ষার ক্ষেত্রে নানান ধরনের কারিকুলাম রয়েছে। কখনো দেখছি কিন্ডার গার্ডেন সিস্টেম, বা ওই ক্যাডেট কলেজে একরকমের, বা হচ্ছে ইংলিশ মিডিয়ামে একরকমের, আবার দেখছি আম, মাদ্রাসা শিক্ষা একরকমের হচ্ছে, কারিগরি শিক্ষা একরকমের হচ্ছে। স্যার, প্রফেসর আমিনুল মানে ইসলাম এই স্যার, সবগুলো। আপনি হ্যাঁ, সেক্ষেত্রে আপনার প্রবৃদ্ধির ন্যূনতম 2% আপনার শিক্ষা খাতে বা বরাদ্দ মানে রাখবার রাষ্ট্রের একটা পরিকল্পনা হয়, কিন্তু দেখা যাচ্ছে আমরা মানে 1.3 বা 4%, 1.5%-এর নিচেই শিক্ষা খাতের বরাদ্দ বাস্তবায়নের দিকে বাংলাদেশ অবস্থান থাকে। সেক্ষেত্রে কি আমলাতান্ত্রিক এই যে উপনিবেশিক বা আমলাতান্ত্রিক এই জটিলতা এবং আমলাদের এই সামগ্রিক তাদের অ্যাটিচিউডটা কি এই শিক্ষকদের অবস্থানগত জায়গা থেকে মর্যাদা জায়গাতে পিছিয়ে রাখা আমলাতান্ত্রিক জটিলতা তো এখানে কাজ করে স্যার? আমলাতান্ত্রিক জটিলতা আছে, কারণ আমাদের যে আমলাতান্ত্রিক যে কাঠামো, তা মূলত আহ, ব্রিটিশের যে আমলাতান্ত্রিক যে কাঠামো ছিল, যে আইন কানুন ছিল, এবং যে বিধিবিধান ছিল, সেই বিধিবিধান বা সেই কাঠামোকে অনুসরণ করে কিন্তু আমাদের আমলাতন্ত্র পরিচালিত হয়। আমরা যদি দেখি যে 19 শতকে, বা আমরা যখন দেখি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম যখন এলো, তারা কিন্তু উম, আর্থিক দিকটাকে উম, তাদের কবজায় নেওয়ার চেষ্টা করে। তারপরে বিভিন্ন সিভিলিয়ান তারা নিয়োগ দেয়। এবং হেলিবেরি কলেজ থেকে, লন্ডনের যে হেলিবেরি কলেজ, সেখান থেকে একটা সনদ দেওয়া হতো। সেই সনদ নিয়ে তারা চলে আসতো এখানে। এবং ব্রিটিশ কোম্পানির যে আইন আছে, সেই আইন অনুযায়ী তারা কোম্পানির যে বিধিবিধানগুলো, সেই বিধিবিধানগুলোর প্রয়োগ ঘটাতেন। এবং তারা এক ধরনের আম, আমাদেরকে কিভাবে আহ, শাসন করা যায় এবং তাদের অনুগত রাখা যায়, সেই ধরনের একটা পদ্ধতি তারা নিয়ে এসেছিলেন। আমরা মেকলের যে শিক্ষানীতি, সেখানে কিন্তু আমাদেরকে রক্ত মাংসে তারা যেমন চেয়েছিলেন যে আমরা ভারতীয় থাকবো, কিন্তু আমাদের মননে মগজে যেন ব্রিটিশের বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দাসত্ব করি, সেই ধরনের একটা ব্যাপার ছিল। যদিও আমরা দেখছি যে পরবর্তীতে আহ, বিশেষ করে যখন ব্রিটিশ রাজের অধীনে নেওয়া হলো, তখনও যে সকল প্রতিষ্ঠান করা হয়েছে, বেশ কিছু ভালো মানের প্রতিষ্ঠান করা হয়েছে। কিন্তু উম, আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি যে ব্রিটিশ বা উম, উম, পাশ্চাত্য থেকে আগত যারা ছিলেন, তাদের জন্য এক ধরনের বেতন কাঠামো। আবার আমাদের যারা এই দেশীয়
তাদের জন্য এক ধরনের বেতন কাঠামো ছিল। আমি আরো স্পষ্ট করে বলবো যে সেই সময় যে বেতনের ফারাকটা এত বেশি ছিল যে আহ, সাধারণ পিয়ন বা চাপরাশি তাদের পর্যায়ের, এবং আমরা যদি সেই পণ্ডিত মশাই গল্পটি পড়ি সৈয়দ মুস্তফা আলীর, তাহলে শিক্ষকদের সেই দুর্দশার যে চিত্রটি, সেটা কিন্তু এখনো যে দূর হয়েছে তা নয়। কারণ আম, ওই 1861 সালে যে পুলিশ আইন, বা আমরা যদি ভারত শাসন আইনের কথাগুলো দেখি, বা কোম্পানির যে আইনগুলো দেখি, এবং বর্তমানে আমাদের প্রশাসন যেভাবে পরিচালিত হয়, মূলত ব্রিটিশরা যেভাবে আমাদেরকে দমন পীড়ন এবং আমাদের সম্পূর্ণরূপে আমাদেরকে তাদের আহ, অনুগত রাখার জন্য যে যে প্রক্রিয়া অনুসরণ করত, আমাদের কিন্তু এখনো সেই কথাটি মানে সেই প্রক্রিয়াটিও আমাদের এখনো আমলাতন্ত্রের মধ্যে রয়েছে। আমি একটা উদাহরণ দেব, যে যেমন আমরা যদি ঘুষের জি আম, স্যার, এর আহ, পাশাপাশি আমরা বিভিন্ন সময় দেখেছি স্যার, বিভিন্ন সময় দেখেছি শিক্ষা অধিদপ্তর মানে সরকারের রাষ্ট্রীয় ম্যানেজমেন্টের যেসব অধিদপ্তর আছে, অধিদপ্তর এটা সেটা, সেখানে শিক্ষকদের নাজেল করা হয়। তাদের বেতন, অফিসিয়াল কোনো বেতন সংক্রান্ত কাজে গেলে, রিটায়ারমেন্টের টাকা গেলে শিক্ষকদেরকে তারা মানে তাদের প্রতি অমানবিক আচার আচরণ করেন, অবিচার করেন। সেক্ষেত্রে রাষ্ট্র যদি শিক্ষক সমাজকে পিছিয়ে রাখে বাংলাদেশে এই বর্তমান যুগ বাস্তবতায়, তাহলে শিক্ষার উন্নয়ন কি সেক্ষেত্রে সম্ভব? শিক্ষক সমাজকে পিছিয়ে রাখলো, শিক্ষক সমাজকে তাদেরকে পিছিয়ে ব্রোকে একটা বা রেখেছে। প্রথম শ্রেণীর সেই সাথে মর্যাদা মূল্য শিক্ষকরা নিয়ে থাকলেন, যখন শিক্ষক আহ, সমাজকে দ্বিতীয় ক্যাটাগরিতে ন্যূনতম তাদের মান ন্যূনতম মর্যাদা মূল্য দিয়ে পিএফ এর রাখলেন, টাকা তুলতে তাহলে গেলেও শিক্ষার উন্নতি, রাষ্ট্রের উন্নতি তো সম্ভব নয়। শিক্ষা এবং রাষ্ট্রের উন্নতি কি সম্ভব কখনো না, স্যার? কিছুতে সম্ভব বলুন। না। আমি বলি যে একজন শিক্ষক, তার টাকা দরকার, যদি তার পিএফ এর টাকা তুলতে যায়, তাকেও দেখা যাচ্ছে ওই অফিসের কোনো কর্মকর্তাকে বিশেষ কোনো ঘুষ বা মানে স্পিড মানি দিতে হচ্ছে তার ফাইলটা নড়ানোর জন্য, তার পেনশনের জন্য তাকে ঘুরতে হচ্ছে। এমনকি পেনশনের রিটায়ারমেন্ট পরবর্তী যে স্যালারি, যে যে টাকাটা তারা পেনশন হিসেবে পায়, আমার মনে হয় যে এই গত মাসেও মানে গত মাসের যে স্যালারিটা এখনো মনে হয় রিটায়ার্ড প্রাপ্ত ব্যক্তিরা পেয়েছেন কি না, আজ পর্যন্ত পেয়েছে কিনা আমি বলতে পারছি না। কারণ কয়েকদিন আগেও আমি জেনেছি যে তাদের স্যালারি আসেনি, বা তাদের অ্যাকাউন্টে সে স্যালারি জমা হয়নি। আমি যে উদাহরণটি দেব, যে আমরা যদি ঘুষের ইতিহাস পড়ি, তৎকালীন ব্রিটিশ কর্মকর্তারা, সিভিলিয়ানরা, তারা বিভিন্ন দপ্তরে কাজ করতেন এবং তাদের অধীনে এই দেশের কিছু সংখ্যক লোককে কাজ করতে দিতেন, এবং তাদের শিক্ষার দূরত্বটাও খুব বেশি ছিল না। কিন্তু তাদেরকে বলা হতো যে তোমরা যদি চাকরিতে পাশাপাশি যদি তোমরা মানুষকে সেবা দিয়ে কিছু অর্থ অতিরিক্ত উপার্জন করতে পারো, তাহলে ওটা তোমরা নিতে পারো। এই যে তখন একটা অভ্যাস হয়ে গিয়েছিল। তো এরপরে আমরা দেখছিলাম যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস হলো, তারপরে বেঙ্গল সিভিল সার্ভিস হলো, স্বাধীনতা, তারপরে পাকিস্তান সিভিল সার্ভিস হলো, তারপরে বাংলাদেশ সিভিল সার্ভিস হলো। তারপরেও ওই যে আমাদের মননে মগজে যে চাকরির পাশাপাশি যদি মানুষকে একটু কিছু সুযোগ সুবিধা দিয়ে বা কিছু সেবা করে যদি কিছু অতিরিক্ত উপার্জন করে নিতে পারি, সেটা আমার জন্য বেশ একটা ভালো ইনকাম হতে পারে। এই যে মানসিকতা আমাদের, সেই মানসিকতা কিন্তু ব্রিটিশদের তৈরি কাঠামোর মধ্যে থেকে এটা উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি। যদি কেউ ঘুষের ইতিহাস পড়তে চান, বা এই যে পারিতোষিক বা স্পিড মানির ইতিহাস পড়তে চান, তারা কিন্তু এই বিষয়টি পাবেন। তো আমাদের শিক্ষকদেরকে প্রতি পদে পদেই এই ধরনের আহ, তার চাকরি ক্ষেত্রে যেমন তাকে মাথা নত করে চলতে হচ্ছে, তেমনি আম, দেখা যায় যে সমাজে যে কোনো ব্যক্তি একজন শিক্ষককে উম, একটা অপদস্থ করা বা অমর্যাদা করার মতো আম, একটা বিষয় মনে করে, ধৃষ্টতা দেখাতে পারে। অথচ সেই শিক্ষক তিনি ভীষণ অসহায়, এবং তার চাকরি থেকে শুরু থেকে তার পেনশন পর্যন্ত সর্বক্ষেত্রেই তাকে যে লাঞ্ছনার শিকার হতে হয়, তার হুম। যে উম, বলা হচ্ছে যে শিক্ষকতা মর্যাদার পেশা, কিন্তু এখানে আমরা দেখছি যে মর্যাদার পেশাটা ওটা আমরা শুনে আসছি বা কাগজে কলমে, কিন্তু বাস্তবত তাকে লাঞ্ছনার মধ্যে দিয়েই জীবনযাপন করতে হয়। এজন্য আমার মনে হয় যে শিক্ষা খাতকে সর্বোচ্চ বরাদ্দ না দিয়ে, বা উম, শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ না করে আমরা যদি কেবল আহ, অবকাঠামোগত উন্নয়ন বা রাষ্ট্রের
বিভিন্ন ক্ষেত্রে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করি, যা আমাদের শিক্ষা এবং প্রকৃত আহ, একটা রাষ্ট্রকে উম, উন্নত একটা অবস্থানে নিতে পারে, সেই ধরনের প্রজন্ম তৈরির কোনো প্রকল্প না নিয়ে আমরা যদি স্যার, বারবার স্যার এক্ষেত্রে তো আপনার স্বরাষ্ট্র ডিপার্টমেন্টে গবেষণা সেল আছে, তো এই গবেষণা সেল গুলা কি আসলে যুগের বাস্তবতায় কতটুকু কার্যকরী ভূমিকা রাখে? গবেষণা সেল আছে তো, শিক্ষার অভ্যন্তরে গবেষণা নানান সমস্যা আইডেন্টিফাই করা এবং সেইগুলোকে সামনে এনে আরো কার্যকরী ব্যবস্থাপনার দিকে যাওয়া, তো সেখানে অনেক তো অনেক আপনার ধন্যবাদ। গবেষণা সেল আছে শিক্ষা শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, আহ, তারপরে ইউনিভার্সিটিগুলোতে জি। গবেষণা সেল আছে। কিন্তু হুম। জি। গবেষণা সেলগুলোতে এখন একজন শিক্ষক তিনি উদ্ভাবনীমূলক কতটুকু, আমাদের ইউনিভার্সিটি ল্যাবগুলোতে কি পরিমাণ গবেষণার উপর সেই একজন শিক্ষক বা একজন শিক্ষার্থী বাংলাদেশে যখন গবেষণা করেন, তিনি দেখা যায় যে তার গবেষণা তেমন একটা ফলপ্রসূ হচ্ছে না। কিন্তু সেই শিক্ষক বা সেই শিক্ষার্থী যখন দেশের বাইরে যাচ্ছেন, তখন তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করছেন, বা বিশ্বের নামকরা জার্নালে তার সাইটেশন হচ্ছে, তার প্রকাশনা পাবলিকেশন হচ্ছে। এর দ্বারা কি বোঝায়? এর দ্বারা বোঝায় যে আমরা গবেষণা খাতে পর্যাপ্ত বরাদ্দ দিচ্ছি না। ওই 2 লাখ টাকার, 5 লাখ টাকার, 1 লাখ টাকার, 50,000 টাকার কিছু কিছু প্রজেক্ট, এই প্রজেক্ট গুলো দিয়ে কি হয় যে তার একটা প্রতিবেদন তৈরি করতে, বা এই বিষয়ে প্রয়োজনীয় কিছু তথ্য অনুসন্ধান করতে, বা তার যে অ্যাসিস্ট্যান্ট থাকে তাদের কিছু আহ, উম, তাদের জন্য সম্মানের ব্যবস্থা করতে, দেখা যায় যে ওটা শুধু কাগজে কলমেই একটা কিছু হয়ে থাকে। এজন্য আমাদের একটা উন্নত ল্যাব দরকার প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই তার শিক্ষা কার্যক্রম অনুযায়ী সে যেন বিশ্বমানের গবেষণা করতে পারে, সে ধরনের ল্যাব দরকার। সে ধরনের তাকে সম্মানই দেওয়া দরকার। তাহলে দেখা যায় যে শিক্ষক তার জীবন এবং জীবিকার জন্য অন্য কোনো সোর্স থেকে তাকে যেন সংসারের জন্য চিন্তা না করতে হয়। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আর গবেষণা খাত বলতে যা বোঝায়, এখন ধরা যাক যে নিউরো, আমার যে বিষয়টা, আমি ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজে পড়ে, এখন নিউরো ফোকলোরিস্টিক্সে আমি যদি একটি সঙ্গীতের বা একটি বিশেষ কোনো ফোকলোরিক উপাদান বা ন্যারেটিভের যদি অ্যানালাইসিস করি, সেই উপাদানটিকে আমার যদি ওটা সাইকো অ্যানালিটিক্যাল জায়গা থেকে, ধরা যাক যে নিউরো সায়েন্সের জায়গা থেকে, এখন আমি ব্রেনের যে ভিজুয়ালাইজেশন করব, ওই সঙ্গীতটি শোনার পরে একটা মানুষের মনের মধ্যে কি পরিবর্তন হচ্ছে, বা তার মধ্যে কি হরমোনের যে সিক্রেশন হচ্ছে, এটা আমি কিভাবে টেস্ট করব? আমার দেশে এরকম কোনো ল্যাব আছে? আমাকে নিউরো সায়েন্সের কোনো হসপিটালে যেতে হবে, কিন্তু তারা ট্রিটমেন্ট করাবেন নাকি আমার এই কথাগুলো শুনবেন? তাদেরকে সেটা অদ্ভুত মনে হবে। অথচ আমি যদি জাপান, জার্মানিতে, এমনকি ইউএসএ তে কিংবা চায়নাতেও যদি এই চিন্তাটি ব্যক্ত করি যে একটা কথা শুনে, একটা কঠিন কথা শুনে একজন মানুষ কেঁদে দিচ্ছে, আবার একটা সুন্দর সঙ্গীত শুনে একজন মানুষের ভিতরে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তার মধ্যে আনন্দ জাগ্রত হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমার হরমোন জনিত কি চেঞ্জ আসে? এটার আমি গ্রাফিকটা কিভাবে করব? ভিজুয়ালাইজেশনটা আমি কিভাবে করব? আমার সেই ল্যাব ফ্যাসিলিটি আছে, নাকি আমি শুধু আহ, গেলাম, কয়েকটা ডাটা সংগ্রহ করলাম, আর হচ্ছে যে একটা প্রতিবেদন লিখে দিলাম? এভাবে তো শিক্ষার গুণগত মান বা তার অ্যাপ্লিকেবল দিক, এটা কিন্তু উম, কোনো রেজাল্ট দিতে পারে না। বা আমাদের এই যে ক্লাইমেট চেঞ্জের যে প্রজেক্ট গুলো আমরা নিচ্ছি, সে প্রজেক্ট গুলো আদতে কতটা ফলপ্রসূ বা কতটা কার্যকর হতে পারে? আমাদের প্রকল্প বাজেট কেমন দেওয়া হচ্ছে, আর সেই অনুযায়ী আমার কাজ বা আমার আহ, পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমি সেই উন্নত মানের কয়টা ল্যাব আছে বাংলাদেশের, কোন ইউনিভার্সিটিতে কয়টা ল্যাব আছে, যেটা যেখানে গিয়ে আমার শিক্ষার্থী বা আমার শিক্ষক জাপানে গিয়ে যে গবেষণা করতে জি। পারে, বা সে একই ব্যক্তি সেখানে গিয়ে সেরা গবেষক হতে পারছে, আর বাংলাদেশে কেন পারছে না? এই দিকটা একটু কম্পেয়ার জি করলে স্যার, বা চিন্তা। আমি আপনার অ্যাটেনশন চাচ্ছি স্যার, আমি ক্লোজিং এ চলে আসছি প্রোগ্রামে স্যার। সেক্ষেত্রে বাংলাদেশের অপর অপর পেশাজীবী শ্রেণী যারা স্থানীয় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে রাজনীতিতে সরাসরি তাদের মানে ইয়ে আছে, অংশগ্রহণ আছে, কার্যকরী অংশগ্রহণ আছে এবং নেতৃত্বে আছে, সেক্ষেত্রে শিক্ষক সমাজও তো বাংলাদেশের জাতীয় রাজনীতি সহ আঞ্চলিক রাজনীতিতে তাদের অংশগ্রহণ, তাদের কর্মকাণ্ড পিছিয়ে আছে।
এটাও কি একটা মানে বিভিন্ন কারণের মধ্যে একটা বিশেষ কারণ, যে শিক্ষকরা যত রাজনীতিতে, কাঙ্ক্ষিত রাজনীতিতে অবস্থান নিতে পারছেন না, কার্যকরী ভূমিকা সেখানে রাখতে পারছেন না, এই জন্য শিক্ষকদের যে যৌক্তিক দাবি আছে সেই দাবি রাজনৈতিক বাস্তবায়নের ক্ষেত্রে একটু অন্তরায় বা প্রতিবন্ধকতা আছে? হ্যাঁ, অন্তরায় বা প্রতিবন্ধকতা আছে, কারণ আম, সিদ্ধান্ত, শিক্ষকদের কল্যাণে যে সিদ্ধান্ত নেওয়া হয়, যে পলিসি নেওয়া হয়, সেখানে যদি শিক্ষকেরা সম্পৃক্ত না থাকেন, যদি রাজনীতিক এবং আমলারাই যদি এই সিদ্ধান্তগুলো গ্রহণ করেন, আর সেক্ষেত্রে শিক্ষকদের দু একজনকে আম, সেখানে অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু অনুগত শিক্ষকদের করা হয়, যে তাদেরকে যা বলা হবে তারা সেই অনুযায়ী করছে। তো এক্ষেত্রে প্রথমত আমি যেটা বলবো, যে শিক্ষক রাজনীতিটাই মূলত রাখা উচিত না, কিন্তু পলিসি মেকিং এর ক্ষেত্রে যেন বিশেষজ্ঞ পর্যায়ের শিক্ষকদেরকেই রাখা হয়, যেন তারা বোল্ডলি এই বিষয়গুলোকে উপস্থাপন করতে পারেন এবং তারা ব্যাখ্যা করতে পারেন এবং তারা দাবি আদায় করতে বাধ্য করতে পারেন। সেই ধরনের লিডারশিপ শিক্ষকদের মধ্যে থেকেও তৈরি হওয়া দরকার আছে। আর আহ, এজন্যই আহ, প্রতিবন্ধকতা হিসেবে আমরা দেখছি যে আহ, শিক্ষকদের আহ, মান উন্নয়নে পরিকল্পনা করছে রাজনীতিকরা, পরিকল্পনা করছে সেই পর্যায়ের আমলারা, যারা আহ, রাষ্ট্রের কলকাঠি নাড়ায়, কিন্তু সেখানে শিক্ষকেরা বরাবরই বঞ্চিত হচ্ছে, এবং শিক্ষকদের যে উম, আম, মানে পৃষ্ঠপোষকতা এবং তাদের গবেষণার খাতে যে বরাদ্দ দেওয়া দরকার, বা তাদের জীবনমান উন্নয়নে বা শিক্ষার উন্নয়নে যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার, তা অনুপস্থিত। তো আমার মনে হয় যে আম, কথাগুলো বিচ্ছিন্ন হয়ে গেল অনেকটা, তারপরে আমরা মূল পয়েন্টে এসেছি। ধন্যবাদ। জি, আপনাকে কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশকে যদি কাঙ্ক্ষিত সেই বাংলাদেশের দিন বদল করতে হয়, আধুনিক বিশ্বে প্রথম বিশ্বের দিকে নিতে হয়, তাহলে স্যার কি, যেমন আপনার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হচ্ছে 1267 সালে, তারপর কেমব্রিজ হয়েছে 1267, তারপরে এরপরে অক্সফোর্ড হয়েছে 1287। তো আজকে দেখুন, আপনার যদি শিক্ষাকে বাংলাদেশের কাঙ্ক্ষিত সমাজ বদলের জন্য শিক্ষাকে প্রধান হাতিয়ার হিসাবে নিতে হয়, তাহলে আমাদের বিশ্ব মানের প্রাইভেট এবং বা পাবলিক সেক্টরে একেবারে পরিকল্পিতভাবে কিছু বিশ্ববিদ্যালয় সেই জায়গায় নেওয়া যায়, সেই জায়গা থেকে সরকারি উদ্যোগ নেওয়া উচিত। আপনার যেমন আমেরিকার 7টা বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 1, 2, 7 আছে, ইংল্যান্ডে আছে 3টা। প্রথম 10টা ওয়ার্ল্ডের ফেমাস মানে মানে র্যাঙ্কিং 1 থেকে 10 পর্যন্ত 10টা বিশ্ববিদ্যালয়, 7টা আমেরিকা, 3টা ব্রিটিশ। তারা তো ওয়ার্ল্ড ব্রেন প্রডিউস করে, ওয়ার্ল্ডের সব অল লিডিং ব্রেন তারা প্রডিউস করে। বাংলাদেশের 900-র উপর ব্যারিস্টার আছে, সব লন্ডন থেকে স্টাডি করে আসে। তা বাংলাদেশকে যুগের এই বাস্তবতায় শিক্ষাকে রাজনীতির নোংরামির মধ্যে না নিয়ে যথাযথ শিক্ষার জায়গায় রেখে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, প্রাইভেট হোক পাবলিক হোক, সেই জায়গাতে উদ্যোগ নিয়ে এর কার্যক্রম মানে শুরু করা উচিত। তা নাহলে তো কাঙ্ক্ষিত সমাজ বা রাষ্ট্র বদলের দিকে বাংলাদেশ যেতে পারবে না। পারবে স্যার? একটু ক্লোজিং বলেন। মোটেই না, সম্ভব হবে না। কারণ আমি শিক্ষক, সে প্রাইভেট ইউনিভার্সিটি হোক আর পাবলিক ইউনিভার্সিটি হোক, আমি এটাকে আলাদা করে দেখি না। আমার কথা যে আমার শিক্ষকের জন্য আমি কিভাবে আম, তাকে চিন্তামুক্ত রেখে মনোনিবেশ করতে পারি, যে